উনি মাটির গন্ধটা ভালো পান, তার জন্য খুব ভালোভাবে বুঝে গেছেন যে এইবার 1 কোটির ওপরে ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার, অবৈধ ভোট। উনি মাটির গন্ধ পাচ্ছেন যে বাংলায় কি সাংঘাতিক অ্যান্টি ইনকাম্বান্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চলছে। এর ফল কি উনি বুঝতে পারছেন, সেই জন্যই উনি আতঙ্কে আর ঘুমাতে পারছেন না। এই যা ঘটনা হয়ে চলেছে, এই ঘটনাক্রম কিন্তু এর একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে, অভিঘাত হবে। এবং এই অভিঘাত কিন্তু যারা সরাসরি যুদ্ধে বা এই দ্বন্দ্বে জড়িত আছে সেই রাষ্ট্রগুলোর যেমন হবে, ভারতের মতো রাষ্ট্র যারা সরাসরি এর মধ্যে যুক্ত নয় তাদেরও কিন্তু, আমাদেরও কিন্তু এর ইম্প্যাক্ট হবে। তেলের ওপর একটা বড় সমস্যা শুরু হতে চলেছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ইনভলভ হয়ে যাওয়ার জন্য। এখন দুঃখের ব্যাপার, ইরান একটি তো মৌলবাদী শক্তি রাজ করছে সেখানে। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকা কিন্তু পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র, এবং আমেরিকা দুটো মৌলবাদী সন্ত্রাসবাদীদের সমর্থক রাষ্ট্র এর মধ্যে যে সরাসরি সংঘাতে গেছে, এর মধ্যে পাকিস্তানও জড়াবে। এবং এই জড়িয়ে যে সিচুয়েশনটা যে হতে চলেছে, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সে এটা খুবই একটা অভূতপূর্ব সংকট দেখা দিতে চলেছে। চক্রবর্তী বলছেন? বলছি স্যার, যেভাবে বাদ গেল, যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 64 লক্ষ আর 60 লক্ষ বিচারাধীন। এই না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1,20,00,000 বাদ যাবে, কিন্তু তার কথা তো মিলল না। সেই জায়গায় ভবানীপুরেই শুধু দেখা যাচ্ছে 49,000 এর মতো প্রায়। স্যার, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যেটা মোটামুটি আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, যা বোঝা যাচ্ছিল যে 1 কোটির ওপরেই এই ভুয়ো ভোটার বাদ যাবে, 1,05,10,00,000 বা 1,15,00,000। এখন সেটা মমতা ব্যানার্জি জানতেন না? নিশ্চয়ই জানতেন, কারণ ওনার বাকি যাই ব্যাপার থাক, উনি 24 ঘন্টা তো রাজনীতি, এবং সেই রাজনীতির এত বছরের অভিজ্ঞতা, উনি মাটির গন্ধটা ভালো পান, তার জন্য খুব ভালোভাবে বুঝে গেছেন যে এইবার 1 কোটির ওপরে ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, সঠিক ভোটার নয়, অবৈধ ভোটার। এবং উনি মাটির গন্ধ পাচ্ছেন যে বাংলায় কি সাংঘাতিক অ্যান্টি ইনকাম্বান্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া চলছে, কারণ ওনার দুর্নীতি, আইন শৃঙ্খলার ভয়াবহ অবস্থা, কর্মসংস্থান, শিল্প নেই, তার সঙ্গে এই হিন্দুদের ওপর অত্যাচার এবং সংখ্যালঘু তোষণ। এর ফল কি উনি বুঝতে পারছেন, সেই জন্যই উনি আতঙ্কে আর ঘুমাতে পারছেন না। ওনার তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ল এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এটা আমি শুধু ওনাকে ব্যক্তি হিসাবে বলছি না, ইতিহাস যদি তুমি দেখো, ভয়াবহ অত্যাচার করার পর যখন মহারাষ্ট্রের নেতৃত্বে হিন্দুরা দিকে দিকে বিদ্রোহ ঘোষণা করে এবং একের পর এক জায়গায় ধূলিসাৎ হতে থাকে, তখন ঔরঙ্গজেব শেষ সময়ে বছরখানেক নাকি উনি ঘুমাননি, এবং অনিদ্রাজনিত রোগের কারণে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। কারণ স্বৈরাচারীদের পতন এরম ভাবেই হয়। হিটলারেরও তাই হয়েছিল, মানসিক রোগী হয়ে গেছে, পরে আত্মহত্যা করেছে। ইদি আমিন দাদা, মোহাম্মদ গাদ্দাফি, মুসলিনি, প্রত্যেকটা হচ্ছে, সবার সমস্ত ইতিহাস তার ব্যাখ্যা দিচ্ছে। তো সেখানে উনি ওই লেভেলের হলেও অনেক ছোট মাপের তো স্বৈরতন্ত্রী, তো ওনার ঘুম তো যাবেই। উনি বুঝে গেছেন ওনার শেষ সময় আগত। শারীরিকভাবে উনি সুস্থ থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, প্রার্থনা করি ঈশ্বরের কাছে, কারণ ওনার পাপের বিচার শুরু হবেই 7ই মে থেকে। উনি অপেক্ষায় থাকুন, আমরাও অপেক্ষায় রয়েছি। মানে কি 26-এ এবারে পরিবর্তন নিশ্চিত? পরিবর্তন নিশ্চিত, যেটা আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন, এসআইআর হোক বা না হোক, কেন্দ্রীয় বাহিনী আসুক বা না আসুক, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিক বা না নিক, এইবার তৃণমূলের শাসন ধ্বংস হবে, 14 তলা পরিষ্কার হবে, উনি আর ক্ষমতায় ফিরে আসতে পারবেন না। এটা যেন আমরা ভুলে না যাই। এই ভারতবর্ষের মানুষ
1977 সালে জরুরি অবস্থার পর স্বৈরতান্ত্রিক ইন্দিরা গান্ধী এবং তার শাসন ক্ষমতাকে নির্মূল করে দিয়েছিল ভারতবর্ষ থেকে। কালকে একদম একদম কালকে 2011 সালেও হ্যাঁ। 2011 সালেও কেউ স্বপ্নেও ভাবতে পারেনি পশ্চিমবঙ্গে বাম জমানার অবসান হবে। সেই অবসান এমন ভাবে হলো, এখন তারা মহাশূন্যে বিলীয়মান। অত্যাচার যারা করবে, স্বৈরাচারে যারা করবে, তাদের মানুষ ক্ষমা করেনি, ইতিহাসও ক্ষমা করেনি, এদেরও করবে না। এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে। স্যার কালকে তৃণমূল কংগ্রেসের লিস্ট বেরোনোর পর সেরকম কারো মুখে কোনো কথা দেখলাম না, শুধু কল্যাণ ব্যানার্জি বললেন নিশ্চয়ই এত ভয় পাবেন না, বাদ গেলে ভয় পাবেন না। উনি দিনের বেলায় বলেছেন না রাত্রের বেলায় বলেছেন? অবশ্য আজকাল দিনের বেলাতেও বলা বলি শুরু করেছেন। আমি ওনার কথার কোনো গুরুত্ব দিই না এবং ওনার কথার জবাব দেওয়ার কোনো অর্থই হয় না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস কি আতঙ্কের মধ্যে আছে লিস্ট বেরোনোর পর? আপনার কি মনে হয়? না, তৃণমূল কংগ্রেস আতঙ্ক ওদের অনেক দিন থেকে শুরু হয়ে গেছে। এখন দেখো, যেটা আমরাও দেখেছি তো ছেলেবেলা, যখন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, তুমিও করেছো, হয়তো তোমার ছেলেরাও করেছে, বাচ্চারাও। তো সারা বছর যদি আমি পড়াশোনা না করি, পরীক্ষার সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিছু একটা হয়ে যাক, আজকে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, ভূমিকম্প হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, যাতে আমার পরীক্ষাটা না দিতে হয়। তা তো হয় না। পরীক্ষা হয়, এবং যদি কোনোভাবে আমি প্রিপারেশন না নিয়ে থাকি, তাহলে আমাকে আমার ফলাফল ভোগ করতে হবে। এটা আমরা ছোটবেলা শিখে গেছি। স্যার এরই মধ্যে আরেকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, দুবাইয়ে অলরেডি হামলা হয়েছে, আপনি জানেন, ইরানের সঙ্গে একদম যে যুদ্ধ এখন দেখা যাচ্ছে, এটাই ভারতে কি আঁচ করতে পারে স্যার? একটু যদি দর্শকদেরকে বলে দেন। তুমি আমাকে 2 মিনিটে ফোন করো। ইরানের যুদ্ধে দেখা যাচ্ছে দুবাইয়েও একটা হামলা হয়েছে, ইতিমধ্যেই তেলের জন্যও চিন্তা হচ্ছে। কি বলবেন স্যার, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এইভাবে জড়িয়ে পড়ে, বিষয়টা যদি আমাদের, আর খামেনাই কার্যত তার সপরিবারে নিহত হয়েছে। দেখো, এই যা ঘটনা হয়ে চলেছে, এই ঘটনাক্রম কিন্তু এর একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে, অভিঘাত হবে। এবং এই অভিঘাত কিন্তু যারা সরাসরি যুদ্ধে বা এই দ্বন্দ্বে জড়িত আছে সেই রাষ্ট্রগুলোর যেমন হবে, ভারতের মতো রাষ্ট্র যারা সরাসরি এর মধ্যে যুক্ত নয়, তাদেরও কিন্তু, আমাদেরও কিন্তু এর ইম্প্যাক্ট হবে। কারণ এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান, এরা সমস্ত দেশগুলো তাদের আকাশ সীমা, নিজস্ব রাষ্ট্রের মধ্যে আকাশ সীমা, তারা এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। তাতে কি হয়েছে যে ইউরোপ আমেরিকার সঙ্গে প্রাচ্যের দেশগুলো ইনক্লুডিং ভারত, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা অসম্ভব ঝামেলায় পড়ে গেল। কারণ তুমি সরাসরি আসতে পারছো না, কারণ ওই দেশগুলোর ওপর দিয়ে তোমায় আসতে হচ্ছে। বিশেষ করে দুবাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং আকাশ সীমা বন্ধ বলে তাদের সব ঘুরপথে আসছে। এবং ঘুরপথে আসার জন্য তোমার যে কোনো জিনিস, সে কোনো কমোডিটি হোক অথবা মানুষের ট্রাভেল হোক, তার ট্রাভেল কস্ট অনেক বেড়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর, তেলের ওপর একটা বড় সমস্যা শুরু হতে চলেছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ইনভলভ হয়ে যাওয়ার জন্য। এখন দুঃখের ব্যাপার, ইরান একটি তো মৌলবাদী শক্তি রাজ করছে সেখানে। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকা কিন্তু পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র, এবং আমেরিকা দুটো মৌলবাদী সন্ত্রাসবাদীদের সমর্থক রাষ্ট্র এর মধ্যে যে সরাসরি সংঘাতে গেছে, এর মধ্যে পাকিস্তানও জড়াবে। এবং এই জড়িয়ে যে সিচুয়েশনটা যে হতে চলেছে, ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে এটা খুবই একটা অভূতপূর্ব সংকট দেখা দিতে চলেছে, এবং এর ফলাফল কিন্তু সুদূর প্রসারী হবে। খুব তাড়াতাড়ি এটা সহজে বন্ধ হবে বলে আমার অন্তত মনে হয় না। স্যার এই যে ইরানের যিনি প্রধান নেতা ছিলেন খামেনাই, তারা সপরিবারে নিহত, তার মানে এর পাল্টাও তো ইরান নিশ্চয়ই নেবে। না, নিশ্চয়ই নেবে। আমি তো ওই বললাম যে যেরকম যা যা দুবাইয়ে করছে হামলার কি আমেরিকা। একটা ছক থাকতে পারে? দুবাইয়ে তো অনেকেই আটকে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কি বলবেন স্যার? না দেখো, যে সমস্ত দেশগুলো মধ্যপ্রাচ্যে, যারা আমেরিকার সঙ্গে, আমেরিকার সামরিক ঘাঁটি তাদের ওখানে রয়েছে, সে কুয়েত হোক, দুবাই হোক, ইউনাইটেড আরব আমিরেটস, যতগুলো, রিয়াদ, এইগুলো সব জায়গাতে কিন্তু ইরান এখন হামলা চালাবে।
কারণ ইরান দেখছে যে দেখুন ইরান যতগুলো মৌলবাদীদের দ্বারা, ইসলামিক মৌলবাদীদের দ্বারা যতগুলো রাষ্ট্র রয়েছে যারা ইসলামিক মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রণাধীন, তাদের মধ্যে ইরানের স্থান কিন্তু সবার উপরে। পাকিস্তান ক্লেম করে তারা সবার ওপরে রয়েছে সো কল ইসলামিক মৌলবাদীদের, কিন্তু ইরান অনেক ওপরে। পাকিস্তান ভিখারি, আমেরিকার টাকায় চলে, কিন্তু ইরান কিন্তু নিজস্ব সম্পদে যথেষ্ট পরিপূর্ণ, তাদের হিউম্যান রিসোর্স দুর্দান্ত, বিজ্ঞানে অনেক উন্নতি করেছে, এবং এই সমস্ত কারণে ইরান কিন্তু ইসলামিক মৌলবাদের যে বিশ্ব ভ্রাতৃত্ব, সেই বিশ্ব ভ্রাতৃত্বের ওরা একটা কমান্ডিং পজিশনে ছিল। তো এটা ওদের অস্তিত্বের সংকট, এবং সেজন্য ইরান অল আউট যাবে এবং চেষ্টা করবে এটাকে একটা বিশ্বব্যাপী জিহাদের রূপ দিতে। স্যার, ভারতেও কি হামলা হতে পারে? একটু যদি আমাদেরকে এটাই কি ভারতে নিশ্চিতভাবে হামলা হবে না, কারণ ভারত কিন্তু অসাধারণভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভারতের বৈদেশিক নীতিকে যেরকম জায়গায় রেখেছেন, আমাদের সঙ্গে ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে দেখা যায়নি। ইসরায়েলের থেকে আমরা বিভিন্ন রকম টেকনোলজি পাচ্ছি, এবং রিসেন্টলি প্রধানমন্ত্রী সর্বোচ্চ সম্মান পেয়েছেন ইসরায়েলে। আবার ভারতের সঙ্গে ইরানের দুর্দান্ত সম্পর্ক এখন। আমেরিকা ভারতের কাছে চাপে রয়েছে, অম্লমধুর সম্পর্ক, কিন্তু ভারত চাপে রেখেছে আমেরিকাকে। রাশিয়ার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক, চীনের সঙ্গেও অম্লমধুর সম্পর্ক, কিন্তু একটা স্থিতাবস্থা রয়েছে। তো ভারতে এই মুহূর্তে সরাসরি কোনো হামলা হবে বলে মনে হয় না। পাকিস্তানের ক্ষমতা নেই ভারতে সরাসরি হামলা করার, কিন্তু হ্যাঁ, অর্থনীতিতে অভিঘাত পড়বেই, যেটা আমি একটু আগে বিশ্লেষণ করলাম, যেহেতু আকাশ সীমাগুলো সব রাষ্ট্রগুলো বন্ধ করে দিয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।